আজকে শীতের সকালে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ফিলসফি অফ মাইন্ডের কোর্সে। ফিলসফি অফ মাইন্ডের কোর্সে আমরা আলোচনা করছিলাম মাইন্ড এর এক্সিস্টেন্সের পক্ষে থট একটা আর্গুমেন্ট হিসাবে। থট যে আলোচনাটা আমরা করছিলাম, থট চ্যাপ্টারের বিষয়ে যে আমরা আলোচনাটা করছিলাম সেখানে আমরা রিজনস এবং কজেস নিয়ে আলোচনা করেছি। এরপরে আর্গুমেন্ট ফ্রম রিজন, কারো মাইক্রোফোন অন আছে, সেটা আলোচনা করেছি। আর্গুমেন্ট ফ্রম রিজন আলোচনা করার পরে আমরা চাইনিজ রুম আর্গুমেন্ট আলোচনা করেছি দুটা ক্লাসের মধ্যে। আজকে সেটা একটা রিভিউ হবে এবং রিভিউ শেষে আমরা দ্য মাইন্ড ডিপেন্ডেন্স অফ কম্পিউটেশন সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি সেটা নিয়ে আমি কিছু কথা তোমাদের বলেছি। এরপরে আলোচনা হচ্ছে থট এবং কনসিয়াসনেস এর মধ্যে যে সম্পর্ক, সে আলোচনা করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা শেষ হবে। এবং এই চ্যাপ্টারের আলোচনা শেষ হলে আমি ভাবছি যে তোমাদের সাথে ফিলসফি অফ মাইন্ডের কোর্সে আর এনগেজ না হয়ে তোমাদের সাথে আমার আরেকটা কোর্স আছে, কিন্তু আমি রেগুলার কোর্স টিচার নই। কোর্স টিচার হচ্ছে খুব সম্ভবত তোমাদের দুইজন ম্যাম, যশোনারা জলি এবং যে যে নাসরিন ম্যাম। নাসরিন, হ্যাঁ নাসরিন, হ্যাঁ। তো ওনারা কি এপিস্টেমোলজির কোর্সের ক্লাস শুরু করেছেন? স্যার অনলাইনে করতে পারে নাই। এখন আমি ম্যামের সাথে কথা হয়েছিল, তো ওনারা এখনো ডিসকাশন করতেছে যে কোন চ্যাপ্টার গুলো আমাদের পড়াবেন। এখন ওনারা নাকি নির্ধারণ আচ্ছা করতে আচ্ছা, পারেন যাই নাই, হোক সেটা। শীঘ্রই শুরু করবেন আর কি। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এই কোর্সটা দীর্ঘদিন আমি পড়িয়েছি এবং ওরাও আমার কাছ থেকে পড়েছি স্টুডেন্ট লাইফে, তো আমি ভাবছি যে বেটার যে আমি তোমাদেরকে এই ব্যাপারে কিছুটা এগিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো সেজন্য আমি এই চ্যাপ্টারটা পড়ানোর পরে, কারণ আমাদের এই আমরা যে বইটা আমরা পড়ছি, এই বইটার ইউসি যে বইটাতে আমি দেখতে পাচ্ছি 8টা চ্যাপ্টার আছে। তো 8টা চ্যাপ্টার আসলে আমি কোনো বছরেই মানে পড়িয়ে শেষ করতে পারি নাই। ম্যাক্সিমাম 4টা, মিনিমাম 2টা চ্যাপ্টার আমি পড়িয়েছি। তো তোমাদের সাথে তো কোয়ালিয়া, কনসিয়াসনেস, থট হলে 3টা চ্যাপ্টার হলো, তাই না? হুম। জি স্যার। তো তোমাদের হ্যাঁ জি স্যার, তিনটা। 3টা চ্যাপ্টার হলো। তো 3টা চ্যাপ্টার এর মধ্যে আমরা আসলে পরীক্ষা নিতে পারবো। আর এবার যেহেতু মহামারী চলছে, হ্যাঁ ইন্টেনশনালিটি চ্যাপ্টারটা তোমাদের সাথে পড়াতে পারলে ভালো লাগতো। আম, চমৎকার আলোচনা। তো প্রতি বছর এরকম হয় যে ফিলসফি অফ মাইন্ডের কোর্সে স্টুডেন্টরাই বলে যে স্যার আমাদেরকে আরেকটু পড়াবেন না, বা আমাদেরকে এটা একটু পড়ান। হ্যাঁ, আসলে ইন্টারেস্টিং বিষয়। তো রেগুলার যারা ক্লাস করে বিশেষ করে তাদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়। তো পড়াতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আরেকটা কোর্স এবং খুবই ইম্পর্টেন্ট কোর্স, চিজমের থিওরি অফ নলেজ, সেটাতে তোমাদের একটু হেল্প করা দরকার। সেজন্য আমি ভাবছি যে আমাদের যে মাইন্ড ডিপেন্ডেন্স অফ কম্পিউটেশন এবং থট অ্যান্ড কনসিয়াসনেস, এই দুটা টপিক আলোচনা হলে আমরা হয়তো ম্যাক্সিমাম আরেকটা ক্লাসের মধ্যে আমরা রিভিউ করতে পারি, যদি তোমরা চাও। তারপরে আমরা ওই কোর্সটা শুরু করব, সেখানে কিছু আলোচনা তোমাদের সাথে আমি এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এই তো আমরা যে আলোচনাটা করেছিলাম দ্য চাইনিজ রুম আর্গুমেন্ট, যে আমরা যেভাবে কাজ করি, এই কাজ করাটা ক্ষেত্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা কি আমাদের চিন্তাটা কি আমাদের মাইন্ডের একটা বহিঃপ্রকাশ, আর মাইন্ডের বহিঃপ্রকাশ যদি হয়ে থাকে সেই মাইন্ডটাকে একটা ফিজিক্যাল মাইন্ড নাকি একটা নন ফিজিক্যাল মাইন্ড। তোমরা এটা মনে রাখবা যে মাইন্ড এক্সিস্ট করে না, এটা কিন্তু কেউ বলে না, কিন্তু ইন্ট্রিনজিক্যালি মানে অ্যাপার্ট ফ্রম বডি, আদার দেন বডি, নন ম্যাটার হিসাবে একটা নন ম্যাটেরিয়াল মাইন্ড আমাদের মধ্যে এক্সিস্ট করে কিনা, এইটা হচ্ছে কোয়েশ্চেন। তো যারা মেটেরিয়ালিস্ট তারা মনে করে যে ইন্ট্রিনজিক্যালি অ্যাপার্ট ফ্রম বডি একটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড বলে কোনো কিছু নাই। আমরা যেটা মাইন্ড বলি সেটা আসলে আমাদের এটাও একটা ফিজিক্যাল ফেনোমেনা। তো এই বিষয়ে আজকে আমরা যে আলোচনা করেছি সেটা সারসংক্ষেপ শুনবো তোমাদের দুজনের কাছ থেকে, বাপারাজ এবং
আমাদের রিকা। প্রথমে কে বলবে? স্যার আমি বলি ইয়াটা তুমি বলো। রিকা আবার বলবে। আমরা তো সব বিষয়ে লেডিজ ফার্স্ট নীতি অবলম্বন করি। রিকা, তোমার? না স্যার, সমস্যা নেই, ও বলুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাপ্পারাজ প্লিজ। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি শুরু করতেছি। জি। আপনাকে ধন্যবাদ। হুম। তো প্রথমে হচ্ছে আমাদের যে চাইনিজ রুম আর্গুমেন্টটা জানার জন্য ফার্স্টের একটা যেটা শানে নজুল বা পটভূমি, এটা জানা দরকার। কারণ অলরেডি আমরা হয়তো জানি, কারণ যেহেতু আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে হয়েছে, যে এর আগে আমি কিছু আর্গুমেন্ট আমরা দেখছি যে ম্যাটেরিয়ালিস্টিক যে আর্গুমেন্ট গুলো, যেমন ফাংশনালিজম বা কম্পিটিশনালিজম, এই যে বলা হয়ে থাকে যে এইগুলো থেকেই মূলত যে পরবর্তীতে জন শাল, যে তিনি ওই ফিজারের বইটার ভিতর যিনি বলছে যে ফোরমোস্ট ক্রিটিক্স, অর্থাৎ এক ধরনের সৌজন্যমূলক সমালোচনা তিনি করছেন যে এই যে ফাংশনালিজম বা কম্পিটিশনালিজম, তারা প্রথমত আমাদের ওই যে মাথায় যেটা রাখতে হবে যে এখানে আমরা সবসময় দেখি যে ২ টা ভাগ হয়ে গেছে। যে একটা ভাগ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, যারা বিশ্বাস করে যে মাইন্ড আছে, তবে সেটা অতিরিক্ত এমন কিছু না, অর্থাৎ ম্যাটারের অতিরিক্ত কিছু মানতে তারা নারাজ। আর আরেকটা দল মনে করে, যারা ফিলোসোফার, তারা মনে করে যে না, আসলে এটা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টির বাইরেরও একটা কিছু। তো এক্ষেত্রে ফাংশনালিজম এক ধরনের কথা বলছে, এবং কম্পিউটেশনালিজম তাদের কথাটা মোটামুটি একই। যে দেখেন, বিষয়টা হচ্ছে অনেকটা মেশিনের মতো, যন্ত্রের মতো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জন শাল এক ধরনের ক্রিটিক দেখালেন যে আচ্ছা ঠিক আছে, দেখি একটা উদাহরণের মাধ্যমে। তো মূলত এই যে তার যে দ্য চাইনিজ রুম আর্গুমেন্ট, খুব ফেমাস একটা আর্গুমেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে ওই একসময় বিহেভিয়ারাল অ্যান্ড ব্রেইন সায়েন্স নামের একটা আ জার্নাল প্রকাশিত হতো। সেখানে হচ্ছে মাইন্ড, ব্রেইনস অ্যান্ড প্রোগ্রামস নামে তার একটা প্রবন্ধ প্রকাশ হয় ১৯৮০ সালে। সেখানে মূলত তিনি এই ধরনের ক্রিটিকটা সেখানে উল্লেখ করেন। তো সেখানে তিনি ১ম এ বলেন যে আপনি আসলে যেহেতু ওই যে তারা বলতেছিলেন যে মাইন্ড হচ্ছে কমপ্লেক্স পিস অফ কম্পিউটার সফটওয়্যার, যেটা হার্ডওয়্যার দ্বারা পরিচালিত হয়। তো এখানে জন শাল এসে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এই ধরনের ক্রিটিক গুলো আমরা মানতেছি। কিন্তু তার আগে আপনি অন্তত একটা বিষয় কল্পনা করুন। তো কল্পনার ক্ষেত্রে তিনি বললেন যে তিনি নিজেকেই একটা রুমের ভেতরে আবদ্ধ হিসেবে কল্পনা করার চেষ্টা করলেন যে আমি এমন একটা রুমের মধ্যে আছি, যে ওই রুমটার ভেতরে আ যদি সম্পদ বলি, তাহলে সম্পদের ভেতর ২ টা বিষয় আছে। একটা হচ্ছে যে সেখানে একটা ইংলিশ রুল বুক আছে। অর্থাৎ যেহেতু সে ইংরেজি ভাষাটা জানে, সে ধরনের একটা ইংরেজি রুল বুক আছে, এবং পাশাপাশি সেখানে আছে হচ্ছে অসংখ্য ধরনের চাইনিজ ভাষার সিম্বল। অর্থাৎ তিনি আসলে মিনিং গুলা জানেন না, কিন্তু তার কাছে অসংখ্য রকমের চাইনিজ ভাষার সিম্বল গুলো আছে। এবং পাশাপাশি আছে যেটা, সেটা হচ্ছে তার ওই একটা রুল বুক। এছাড়া তার কাছে সেখানে আর কিছু নাই। তো এই রুমের ভেতর তিনি আবদ্ধ। তো বাইরে থেকে যেটা হয় যে, যারা আসলে নেটিভ চাইনিজ বুঝে, তারা হচ্ছে তাকে এক ধরনের তারাও আসলে জানে না যে ভিতরে কি হচ্ছে বা তিনি জানেন কিনা। তো তারা যেটা করে যে ইনপুট হিসেবে তারা বাহির থেকে যেটা করে যে চাইনিজ ভাষার বা সিম্বল সমৃদ্ধ এক ধরনের প্রশ্ন তারা দরজার ডোর দিয়ে ছুড়ে দেয় ভিতরে। তো এক্ষেত্রে ভিতরে যিনি থাকেন, তিনি ভুলেও এই ধরনের চাইনিজ ভাষা বুঝেন না। এবং সেই ভাষা জ্ঞান তার নাই। কিন্তু তিনি যেই ধরনের ইনপুটটা পায় বাইরে থেকে, তিনি তখন ওই রুল বুক ফলো করে এক ধরনের রেসপন্স করেন। তখন তিনি করেন কি, তার কাছে যেই ধরনের অসংখ্য সিম্বল গুলো আছে, তিনি এক ধরনের কম্বিনেশন একটা মিলানোর চেষ্টা করেন যে এখানে আসলে সিমিলারটা কি? তিনি আসলে মিনিং জানেন না, কিন্তু বাইরের যে আউটপুটটা তার কাছে আসতেছে ভিতরে ইনপুট হিসেবে, তখন তিনি সেটা দেখেন এবং দেখিয়ে এক ধরনের মিলানোর চেষ্টা করেন, এবং মিলানোর পরে এই যে বাইরের আসা যে চাইনিজ সিম্বল ইনপুট করা হচ্ছে, তার একটা আউটপুট তিনি দেন। এবং এই আউটপুটটা যখন দেয়া হয়, আসলে কিন্তু তিনি এই চাইনিজ সিম্বল গুলো জানতেছেন না। কিন্তু তিনি ওই ধরনের ওই সিমিলারিটি বা এই প্রোগ্রামিং এর মতো অনেকটা, যে বাইরে থেকে যে ধরনের ইনপুট গুলো তিনি পাচ্ছেন, সেটার সাথে মিলে এক ধরনের আউটপুট দেন। তো বাইরে থেকে যিনি এই উত্তরটা পান, তিনি তখন দেখেন যে আসলে যে এটা সঠিক। তখন বাইরের মানুষ যারা থাকে, তারা ধরে নেয় যে হ্যাঁ, আসলে তিনি চাইনিজ ভাষার বোঝার যে ক্ষমতা, যে রিয়ালাইজেশন, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা রুমের ভিতরে যিনি আছেন, তার ভেতরে আছে। তো এইখানে লক্ষ্য করার যে বিষয়, যে আমরা দেখি যে এখানে এক ধরনের ইনপুট এবং আউটপুটের উপরে ভিত্তি করে, অর্থাৎ ইনপুট আমরা যেটা দিচ্ছি, তার যদি একটা সঠিক আউটপুট আসে, তাহলে আমরা ধরে নেই যে হ্যাঁ, আসলে ঠিক আছে, যে ভিতরে যে মানুষটা আছে তার ভেতরে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা সে আসলে জানে এই ব্যাপারটা সম্পর্কে। তো ঠিক এইখানে এসেই শার্লি বিষয়টা দেখানোর ট্রাই করলেন যে দেখুন, এই যে যেটাকে আমরা টুরিং টেস্ট বলি, যে টুরিং টেস্টের ভেতরে যে একজন মানুষ বা একটা রবটের কিভাবে ইন্টেলিজেন্স, সেটাকে তারা একটা উম আ পরীক্ষা করার কথা বলে। পরীক্ষাটা আসলে কিরকম, সেখানে তিনি বলেন যে দেখুন, একসাথে যদি একটা রবট
রোবট রাখি এবং পাশাপাশি যদি একজন মানুষও রাখি এবং সেখানে যদি একজন থাকে যিনি এক্সামিনার অথবা তিনি এটা পরীক্ষা করে দেখবেন যে আসলে এই ২ টার ভেতরে কে কোনটা অর্থাৎ কে মেশিন আর কে মানুষ, এটা আপনি কিভাবে বুঝবেন? তখন টুরিং টেস্টের বিষয় যে ইন্টেলিজেন্সটা আসলে কি? যখন অর্থাৎ তাকে সে যদি ইন্টেলেকচুয়াল এক ধরনের বিহেভ করে, অর্থাৎ আমি যদি তাকে কোন ধরনের প্রশ্ন করি এবং সেগুলো সে যদি সঠিকভাবে আমাকে আউটপুট দিতে পারে, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ, তার বিহেভ থেকে যে সে ইন্টেলিজেন্ট। তো এক্ষেত্রেই এই জায়গায় এসে তো আ যেটা দেখানোর চেষ্টা করলেন যে দেখেন এই যে টুরিং যেটা করলে যে সত্যিকার যে বুদ্ধিমত্তা এটা আমরা এভাবে এই একটা পদ্ধতির মাধ্যমে দেখাইতে পারি। তো শাল এইখানে এসে মূলত তার যে চাইনিজ রুমে যে আর্গুমেন্টটা এটা পেশ করেন যে দেখুন একই সাথে আপনি যেটা বলছেন যে ইনপুট এবং আউটপুট অর্থাৎ ইনপুট এবং আউটপুট যদি সঠিক হয় তাহলে যে তার এক ধরনের ইন্টেলিজেন্স আছে এটা আমরা ধরে নেই। কিন্তু এই আমার উদাহরণটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে স্পষ্ট হবেন যে আসলে তার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা ছাড়াও আমরা ধরে নিতে পারি যে সে বুদ্ধিমত্তা সম্পন্ন। কারণ হচ্ছে যে এই যে রুমের ভেতরে আবদ্ধ মানুষটা সে কোনমতেই সামান্য যে চাইনিজ ভাষার বিন্দু বিসর্গ সে জানে না। কিন্তু সে এক ধরনের রুল বুক ব্যবহার করার মাধ্যমে যেটা দেখা গেছে যে তিনি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন এবং উত্তরগুলো দেওয়ার মাধ্যমে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ, যে সে এই বিষয় সম্পর্কে ভাষা জ্ঞান রাখে। কিন্তু আসলে ব্যাপারটা কি? সে ব্যাপারটা আমরা জানি যে ভদ্রলোকের ওই চাইনিজ ভাষার কোনো জ্ঞান নেই। তো তিনি এখানে ২ টার ভেতরে একটা পার্থক্য দেখানোর চেষ্টা করলেন। এই যে মেশিন, এই যে মানুষ, আসলে এই যে ২ জনের ভেতরে আমি যে একটা প্রসেস দেখি, যে একটা কম্পিউটারের ভেতরে যে ধরনের প্রোগ্রাম করা হয়, অর্থাৎ একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যারের মাধ্যমে আমি দেখি যে সেখানে এক ধরনের ইনপুট আমরা দিচ্ছি এবং সেই কম্পিউটারটা একই সাথে সঠিক একটা আউটপুট দিচ্ছে এবং আমরা এই কারণে যে মানুষের সাথে কম্পিউটারের একটা সামঞ্জস্য দেখানোর চেষ্টা করতেছি। তো আমার উদাহরণটার ভেতরে অর্থাৎ জন শার্ল যেটা বোঝানোর চেষ্টা করলেন যে দেখুন এই একই উদাহরণ ভেতরে আমাকেও যেমন বাহির থেকে এক ধরনের ইনপুট দেওয়া হচ্ছিল, ঠিক সেরকম আমি তার এক ধরনের আউটপুটও দিচ্ছিলাম। কিন্তু সত্যিকার অর্থে ঘটনাটা হচ্ছে এই যে আমি মূল চাইনিজ ভাষাটা জানি না। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করার যে ক্ষমতাটা সেটা আমার ভেতর ছিল না। তো এটার মাধ্যমে মূলত তিনি এই যে যেটাকে ফাংশনালিজম বা কম্পিটিশনালিজম বলি, এটার এক ধরনের ক্রিটিক তিনি দেখালেন যে এই যে এই ২ টার ভেতরে যে মূল সমস্যাটা আসলে কি? এখানে মূল সমস্যাটা হচ্ছে এই যে আন্ডারস্ট্যান্ডিং করার যে ক্ষমতাটা সেটা মেশিনের থাকে না, যেটা মানুষের থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে বোঝা যায় যে ব্রেইনের ভেতরে আমরা যেটাকে মাইন্ড বলি সেটা হচ্ছে যে ফিজিক্যাল একটা প্রপার্টির চাইতেও অধিক একটা জিনিস। অর্থাৎ আমরা এটাকে মেশিনের সাথে তুলনা করতে পারি না। এটা হচ্ছে মেশিনের চাইতে অধিক একটা বিষয়। মূলত যে চাইনিজ রুম আর্গুমেন্ট এর ধারা জনসাল এই বিষয়টাকে অর্থাৎ মাইন্ড যে শুধুমাত্র একটা কমপ্লেক্স পিস অফ সফটওয়্যার না, এরও অধিক একটা বিষয়। এর যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা আছে, এর একটা রিয়ালাইজেশন করার ক্ষমতা আছে, যেটা একটা কম্পিউটারের অথবা ডিভাইসের অথবা মেশিনের থাকে না, সেটাই মূলত তার যে চাইনিজ রুম আর্গুমেন্ট এর মাধ্যমে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। হুম, হুম, হুম। ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চমৎকার বলেছ। আসলে বেশ ভালোই হয়েছে। আ আ এরপরে আমার মনে হয় যে রিকার আলোচনাটা আমরা শুনে ফেলি। তারপর একসাথে আমরা আলোচনা করব। সেটা ভালো হবে না? জি স্যার, রিক্যাপটা হুম, শোনা যায়। এখন শুনে জি। এরপরে আ নিহারিকা, রিকা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এখন জন শার্লের চাইনিজ রুম আর্গুমেন্টে আমি যা দেখলাম, স্যার আমি সরাসরি তাহলে বলি। জন শার্লের চাইনিজ রুম আর্গুমেন্টে জন শার্লে মানে যখন এই আর্গুমেন্টটা নিয়ে আসেন তখন উনি বিহেভিয়ারিজম তারপর ফাংশনালিজম বিভিন্ন কথাটা বলছেন। উনি পার্থক্যটা দেখাইছেন একটা মেশিন আর একটা হিউম্যান বডির মধ্যে কিভাবে সেই পার্থক্যটা। তো উনি বলেন ফার্স্টে উনি নিজেকে উনি হচ্ছে চাইনিজ রুমের মধ্যে নিজেকে হচ্ছে নিজের ব্রেইনটা মানে রুল বুকটাকে একটা ইনপুট হিসেবে ধরছেন। তারপর হচ্ছে উনি নিজেকে একটা কম্পিউটার বা মেশিন হিসেবে সেখানে রাখছে। তো বাহিরের একজন যিনি উনাকে চাইনিজ যেগুলা দিচ্ছেন উনি সেই রুল বুক ফলো করে সেটার অর্থ তিনি বাহিরে সেটার অর্থ তিনি সেই রুল বুক ফলো করে সেই চাইনিজ গুলা আক্ষরিক মানে বর্ণমালাগুলো মিলিয়ে তিনি বাহিরে আবার প্রেরণ করার পর তো চাইনিজ যেই মানুষজন আছে মানুষটা আছে তিনি বলছিলেন যে আপনি তো খুব ভালোই চাইনিজ বুঝেন এবং আপনার সমস্ত উত্তরগুলাই সঠিক হয়েছিল। তো উনি ওনার সেই ক্ষেত্রে উনি বলতেছিল যে উনি বের হয়ে আসার পর উনি একটা যুক্তি দিয়েছিল যে উনি চাইনিজ ভাষার একটা অক্ষর বা বর্ণ উনি জানতেন না। কিন্তু উনি ওনার কাছে একটা রুল বুক ফলো ছিল যেটা ইংলিশে এবং সেটা উনি ফলো করে উনি সেই কাজটা করছেন। এখন ওনার ক্ষেত্রে উনি বলছেন
যে তাকে রুল বুক দেওয়ার কারণে সে ওটা ফলো করছেন, কিন্তু উনি একদমই ভালোভাবে চাইনিজ জানেন না এবং ওয়ার্ড একদমই পুরো সম্পূর্ণ তার আক্ষরিক অর্থে চাইনিজ জ্ঞান নেই। তো এই ক্ষেত্রে উনি ৩টা বিষয় বলছিলেন যে ৩টা বিষয়ের মধ্যে ফার্স্টে ২টা হচ্ছে আমাদের ব্রেইন কজ অ্যাকর্ডিং টু শার্লেটস প্রেজেন্টেশন, ব্রেইন কজ মাইন্ডস, আর দ্বিতীয়টা হচ্ছে সিনট্যাক্স ডাজন্ট সারফেস ফর সিনেম্যাটিক্স। ওনার ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের যে হিউম্যান ব্রেইনটা আছে সেটা হচ্ছে না জানলেও তাদের কিছু আমরা যে আমাদের আগে থেকে যেসব মুখস্থ কিছু ধারণা যেগুলো দেওয়া আছে, যেমন যে সেই রুল বুকটাই বলে থাকি ধরেন, তো ওই রুল বুকের মধ্যে ফলো করার ক্ষেত্রে উনি সেটা ফলো করছিলেন বলেই উনি সেই চাইনিজের উত্তরগুলো দিছেন। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার হচ্ছে কিছু অ্যালগোরিদম ফলো করে, তো অ্যালগোরিদম ফলো করে বলেই সেই অ্যালগোরিদম ফলোর কম্পিউটারকে সেটা আন্ডারস্ট্যান্ড করতে হয় না, সে কোনোভাবে আন্ডারস্ট্যান্ড করে না। একই সময় ধরেন যদি আমরা ৩টা কাজ করতেছি, ধরেন আমি গেম খেলতেছি, তারপর একটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করছি, আর একটা হচ্ছে আপনার ক্লাস অ্যাটেন্ড করছি। তো এখন সেই ক্ষেত্রে একটা হিউম্যান মাইন্ড হচ্ছে ৩টা কাজ একসাথে করলেও সরি, কম্পিউটার যদি একসাথে করলেও তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর ধার ধারে না, সে তার প্রসেসটা অনুযায়ী করে যাচ্ছে। কিন্তু একটা হিউম্যান মাইন্ডের ক্ষেত্রে যখন সে প্রেজেন্টেশন করতেছে, তার মেন্টাল স্টেটকে অবশ্যই প্রেজেন্টেশনের উপর মানে কাজটা করতে হচ্ছে, সে অবশ্যই মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনটা না বুঝে করলে সে কিন্তু করতে পারতেছে না, কিন্তু কম্পিউটার ওই ক্ষেত্রে জাস্ট ফলো করতেছে, সেক্ষেত্রে সে সেভাবে করতেছে। তো শার্লে এক্ষেত্রে লাস্টলি ৩টা কথা বলছিলেন যে কম্পিউটার হচ্ছে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করে না, সে মুখস্থ একটা প্রসেস বা অ্যালগোরিদম থাকে সেটার মাধ্যমে সে করে। এবং দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান মাইন্ড হচ্ছে কোন একটা রুল বুক ফলো করার মাধ্যমেই সে কাজটা করে। আর তৃতীয়ত হচ্ছে আমরা আমরা বলতে পারি যে মানে মেশিন যেভাবে লার্ন করে মুখস্থ ভাবে, কম্পিউটার হিউম্যান মাইন্ডও সেভাবে কোনো কিছু ছাড়াই মানে মুখস্থ একটা ফলো করে ওইটা লার্ন করে। স্যার এটাই হুম। হচ্ছে। তো মানে তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, মানে আমাদের কনক্লুশনটা কি হতে পারে? স্যার এই থেকে কনক্লুশন হচ্ছে মেশিনের মেন্টাল স্টেট বা মেন্টাল যেটা আছে সেটা নেই, সে কমপ্লিটলি মুখস্থ ভাবে একটা প্রসেস দেওয়া থাকে, অ্যালগোরিদম ফলো করে সেটা করে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা আন্ডারস্ট্যান্ড করতে হয়। কিন্তু আবার স্যার ওই ক্ষেত্রে আরেকটা যুক্তি চলে আসে যে চাইনিজ না বোঝার ক্ষেত্রেও তো সে মানুষটা চাইনিজ উত্তরগুলো দিতে পারছে, কিন্তু স্যার এখানে মূল কথা হচ্ছে সে স্যার মানে বারবার যখন আমরা একটা জিনিস দেখতে থাকি, আন্ডারস্ট্যান্ড করতে থাকি, যে ফলো রুল বুকটা আছে সেখানে যেটা আছে সেটা সে বারবার করার ফলে সে কিছুটা হলেও অন্তত বুঝতে পারে। শিখে ফেলবে। জি, সে শিখে ফেলবে। সে কিন্তু এক পর্যায়ে মানে শিখে ফেলবে, না শিখে পারে না। জি স্যার। তো এরকম তাহলে তো তো স্যার মেশিনও শিখে ফেলবে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ মেশিনও শিখে ফেলবে, কিন্তু মেশিনের ক্ষেত্রে অবশ্যই সে কিছু অ্যালগোরিদম আছে, যেমন তুমি 3টা কাজ করতেছো তাহমিনা কম্পিউটারে 3টা কাজ করতেছে, সে গেম খেলতেছে, সে প্রেজেন্টেশন করতেছে, সে ক্লাস অ্যাটেন্ডও করতেছে। কিন্তু হিউম্যান মাইন্ডের পক্ষে মানে ধরো আমরা যে সচরাচর যে কাজগুলা করে থাকি, একটা কাজের সাথে কিন্তু 2টা কাজ করা সম্ভব না। এতটুকু করতে পারে যে তুমি শুনতেছো বা লিখতেছো এই কাজটা করা, অন্য সাথে কিন্তু তুমি রান্নাও করতে পারবে না। কিন্তু কম্পিউটার বা রোবটের ক্ষেত্রে সে করতেছে, সে প্রেজেন্টেশন করতেছে, সে প্রসেস করতেছে, তার উপর কিছু অ্যালগোরিদম সিস্টেম দেওয়া আছে, সে এগুলা করতেছে। সেই ক্ষেত্রে তাহলে আমার কথা হচ্ছে, তাহলে তো মানুষের চাইতে মেশিনটাই অনেক বেশি এক্সপার্ট হয়ে গেল না? মাল্টিটাস্ক করতে পারে, সে তো হ্যাঁ, আমার চাইতে অনেক বেশি এক্সপার্ট, তাহলে তো মাল্টিটাস্ক করতে আমি পারে। তো কিছুই না, হুম মেশিনটাই তো সেরা হয়ে গেল। হুম। তো সেই ক্ষেত্রে সেরা হওয়ার কারণেই মানে সেরা হচ্ছে বলেই তো তার কিছু প্রসেস গুলো দেওয়া আছে, সেটা আগে থেকেই কিছু একটা প্রসেস দেওয়া আছে। কিন্তু তার রিকা জি সরি তোমাকে ইন্টারাপ্ট করছি, তো মানে আমরা মানুষরা যখন কোনো কিছু করি আমরা তো একটা প্রসেস মেনটেন করি, আমরা তো একটা আমাদের মানে আমাদের অ্যালগোরিদম হচ্ছে আমাদের লজিক, আমরা তো লস অফ লজিক মানে যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে চিন্তা করি। জি স্যার, ওইটাও হতে পারে, কিন্তু স্যার মানুষের ক্ষেত্রে তো একসাথে রান্না করা তারপর হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করা ওইটা সম্ভব না, কিন্তু কিন্তু একটা মানুষ তো একই সাথে বিভিন্ন চিন্তা করে, কথার কথা একজন দাবা চ্যাম্পিয়ন
সে একই সাথে 10 জনের সাথে দাবা খেলতে পারে। সে হাঁটবে আর হেঁটে হেঁটে খালি সে দাবার চালগুলো দিয়ে যাবে। তার মানে তার ইয়াটা এত দ্রুত কাজ করে যে একসাথে সে অনেক লোকে তো মাল্টিটাস্ক করতে পারে। মেয়েরা বিশেষ করে মাল্টিটাস্কিং পারে বলে লোকেরা বলে। স্যার এখানের মধ্যে মাল্টিটাস্কের স্যার কোনো না কোনো একটা ক্ষেত্রে স্যার একটু তো গড়বড় হবে। যেমন স্যার আমি যদি ধরতে গেলাম না, রান্না মাল্টিটাস্কের পয়েন্টটা আমাদের এই আলোচনাতে কেন আসছে? স্যার ওই যে বললাম যে কম্পিউটারের ক্ষেত্রে যে ওদের আন্ডারস্ট্যান্ড করার দরকার এটার পড়ে সাথে না, ওই একটা বইয়ের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, মাল্টিপল পার্সোনালিটি, এমপিডি বলে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। ডিসঅর্ডার। হ্যাঁ, এখন আমি বলি, এখন আমরা মনে করি যে আমাদের মাইন্ডটা হচ্ছে একটা। আমার মনের একটা অংশ চাইনিজ জানে, আরেকটা অংশ চাইনিজ জানে, এটা হবে না। জানলে পুরোটাই জানে। জানলে পুরোটাই কিন্তু জানে। এটার একটা সমালোচনা আছে, আমি ক্লাসে বলেছি। সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে কনসিয়াস লেভেল, সাবকনসিয়াস লেভেল অনেক কিছু থাকে এবং আমাদের কর্মে যা প্রকাশিত হয় সব যে আমাদের কনসিয়াস লেভেলে থাকে বা আমাদের সাবকনসিয়াসে যা থাকে তা যে আমাদের কনসিয়াসে আসে, ব্যাপারটা সেটা। এটা মাল্টি লেয়ার সিস্টেম আছে না, যে আমার মনে ইচ্ছা করতেছে আমার সামনের সিটে যে লোকটা বসে তাকে একটা ভীষণ একটা ঘুষি মারি কোনো কারণ ছাড়াই, কিন্তু আমি মনে করি যে এরকম ঘুষি মারাটা অসামাজিক কাজ হবে, সুতরাং না করি। জি স্যার, একদম স্যার, এটা ঠিক আছে স্যার, আমারও হয়। স্যার এখন হলেও তো স্যার আমরা ওই কাজটা করতে পারি না, যে হোক সেটা তাহলে শুধু তাহলে কি হলো, যেটা মাল্টি, আমার মানে আমার মাইন্ডের মানে স্প্লিট হইলো না, আমার মাইন্ডের একটা অংশ আছে তার একটা মাইন্ড লাগায়, আর একটা অংশ বলছে না মার জায়গা ওটা ঠিক হবে। জি অবশ্যই এটা সম্ভব না। তো আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ রিকা। এই আমাদের বাপ্পা রাজা এবং রিকা যে আলোচনা করলো এর উপরে তোমাদের প্রশ্ন। স্যার আমি বলবো? হুম। স্যার আলোচনা দুইজনেরই ভালো ছিল। বাপ্পারা যে আলোচনার মধ্যে আমি একটা পয়েন্ট, যেটা হচ্ছে ওই যে টিউরিং টেস্টের ক্ষেত্রে আমার জিনিসটা মানে বুঝলাম না, মানে ও বলে দিল যে রোবট, আমার মনে হয় ব্যাপারটা এমন হওয়া উচিত যে রোবট আর মানুষ দুইজনই প্রশ্নের আনসারটা দিচ্ছে, কিন্তু যিনি ইন্টারলোকুটর ছিলেন সে ব্যাপারটা তার কাছে অজানা থাকাটাই মনে হয় এই টিউরিং টেস্টের জন্য বেটার হবে। মনে করি যে ইন্টারলোকুটর না যিনি না না মানে না, ও মানে তুমি জিনিসটাকে ভুল বুঝতেছো। সেটা হচ্ছে যে ইন্টারলকিউটর যিনি, আমরা সোজা কথা বলি, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, ইন্টারভিউয়ার, হ্যাঁ ইন্টারভিউয়ার জানেন না যে কোনটা মানুষ কোনটা মেশিন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওটাই, মানে এখন কোনটা এখন মানুষ কোনটা প্রশ্ন মেশিন না জানলে। এখন প্রশ্ন যদি মানে উভয় দিক থেকে এমন ভাবে আসছে যাতে করে মনে হচ্ছে যেন অবশ্যই সে মানে ইন্টেলিজেন্ট হবে, না হলে সে প্রশ্নের উত্তর দিচ্ছে কিভাবে? হ্যাঁ আমি স্যার ওটাই বলতে তাহলে চাচ্ছিলাম, কিন্তু মেশিনটা যদি বাপ্পার একটু পয়েন্টে প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে মেশিনটাকে কি আমরা ইন্টেলিজেন্ট বলবো না? তাহলে তো বলার কথা। তাহলে হ্যাঁ স্যার, আমার পয়েন্টটা ওটা। তাহলে মানুষ আমি যে কাজগুলো করে, মানুষ যেভাবে চিন্তা করে, চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে মানুষ যে অ্যাকশন গুলা করে, কম্পিউটার যদি সে ধরনের অ্যাকশন করতে পারে তাহলে কম্পিউটারও চিন্তা করে। তো আমাদের চিন্তা যদি আমাদের মাইন্ডে হয় তাহলে কম্পিউটারও মাইন্ড আছে। আমরা জানি যে কম্পিউটারের ভিতরে কোনো মাইন্ড নাই, তাহলে আমরা যেটা মাইন্ড বলে মনে করি আমাদের ভিতরে আছে, আমাদের সেটাও মাইন্ড কম্পিউটারের নাই। মতো একটা সফটওয়্যারের একটা অ্যালগরিদমের ব্যাপার, এক্সট্রা ইন্ট্রিনজিক আলাদা মাইন্ড নেই। কোনো মাইন্ড নাই। না, বাপ্পারা আমার কিছু কাছে বলবে? বাপ্পারাজের পয়েন্টটা স্যার আমার মনে হচ্ছিল, মানে ও বলে দিচ্ছে যে মানে যিনি পর্যবেক্ষক যিনি ছিল সে জানে যে একটা রোবট একটা মানুষ, কিন্তু না, ব্যাপারটা তো এমন যে সে সে জানে জানলে না। তো আর হবে না। হ্যাঁ সেটাই স্যার, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, মানে না, সে জানে না ইভেন ওভাবে ইভেন আমরা ওই যে ঈশপের গল্পের রূপান্তর তোমরা যদি পড়ে থাকো, মানে একই গল্প বিভিন্ন ভাবে রূপান্তর লাভ করে, আমরা যদি গল্পটা এভাবে সাজাই যে সে জানে, মনে করো, তাতে কি, সে জানলো এটা একটা কম্পিউটার, তা কম্পিউটার সে কথা মানুষের মনে করো গুগলের সাথে মোহাম্মদ মোজাম্মেল হককে বসায় দিল, তো মোহাম্মদ মোজাম্মেল হকের প্রশ্নগুলোর উত্তর কি গুগল দিতে পারবে? আমিনা পারবে। পারবে? পারবে স্যার, মোহাম্মদ কিন্তু স্যার মোজাম্মেল হক যদি গুগলকে নতুন জিজ্ঞেস কিছু করে, মনে হয় পারবে না। যদি জিজ্ঞেস করে যে মানে মিস্টার গুগল বলবে না মিস বলবে, সেটা একটা বিশাল সমস্যা। আচ্ছা, আমরা যদি বলি যে আহ, ঠিক আছে, যখন মিস্টার কেউ প্রশ্ন করবে তখন সে হবে মিস। আচ্ছা, তাহলে মিস গুগল, তো মিস গুগল ডিস্টার্বিং না, মিস্টারই বলি নাকি? স্যার শুধু গুগলই বলি। আচ্ছা, গুগল। তাহলে যদি বলি যে সম্ভাষণ, আমরা যদি সম্ভাষণ ছাড়া বলি তাহলে এটা একটা অভদ্রতা হয়। আচ্ছা, এখন স্যার ডিয়ার গুগল বলতে পারি, হ্যাঁ, প্রিয় গুগল বলতে পারি। প্রিয় গুগল, আচ্ছা ডিয়ার, হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে, আকাশ খুব সুন্দর একটা জেন্ডার নিউট্রাল শব্দ হচ্ছে প্রিয়। হ্যাঁ,
প্রিয় গুগল, ডিয়ার গুগল, ওকে, তো তুমি বলো যে whether God does exist, তখন গুগল কি বলবে? অমুক 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 বলছে এই কারণে গড এক্সিস্ট করে, অমুক অমুক বলছে, সেটা আমাদের হিস্ট্রি যারা পড়ে তাদের চেয়ে অনেক ভালো করে বলতে পারবে যে তারা বলছে গড ডাজন্ট এক্সিস্ট করে, গড এক্সিস্ট করে এই যুক্তি, গড এক্সিস্ট না করে এই যুক্তি। কিন্তু আমরা যদি গুগলকে বলি যে গুগল তুমি তোমার কি তোমারটা মত? বলো, তখন সে কি বলবে? তখন সে তো স্যার কিছু বলতে পারবে না, তার তখন মধ্যে তো ক্রিয়েটিভিটিটা নাই। আচ্ছা, কিন্তু তখন ঝামেলাটা স্যার নো কমেন্টস বলতে পারে এই বিষয়ে গুগল, তখন না না, স্যার কিন্তু নিউট্রাল কিন্তু ঝামেলাটা পাকাবে গুগল যখন বলবে ইয়েস আই ডু বিলিভ দ্যাট গড ডাজ এক্সিস্ট। তখন কি যুক্তি বলবে? অন্যরা যেগুলো বলে সেগুলো মনে করে, আমি মনে করি গড ডাজ এক্সিস্ট, আমি যে এক্সিস্ট করার যুক্তিগুলোকে সঠিক মনে করি সেগুলো কি নতুন না পুরানো? পুরনো স্যার। তো যারা এক্সিস্ট করে না বলে অ্যাথিস্ট, তাদের যুক্তিগুলো পুরানো। আচ্ছা, কেউ বলতে পারে যে আমি কনফিউজড, সেই যুক্তিগুলো পুরানো। আচ্ছা, এখন এখন তাহলে গুগল আমার সব প্রশ্নের কিন্তু আসলে উত্তর দিতে পারবে। তাহলে কেন আমি গুগলকে বলবো যে সে আসলে মানে সে মানুষের মতো নয়, সে মানুষ নয়, অথবা মানুষ না হোক আর যাই হোক, মানুষের ক্যাটাগরি তার ইন্টেলিজেন্স না, সে লোয়ার, এটা আমি কেন বলবো? when Google is able to answer all the questions? স্যার গুগলকে যদি আমি বলি স্যার আমি একটু পর কি করব, গুগল কি স্যার অ্যানসারটা দিতে পারবে? ওটা তো স্যার আমার ভেতরে। এখন আমি একটু পরে কি করব, তুমি কি অ্যানসার দিতে পারবা? না স্যার, তো আমার কথা হচ্ছে ও তো সব পারবে না, তো কিছুটা একটা থেকে আমি যাচ্ছে তো gap। সব পারি না, আমি সব না পারা সত্ত্বেও আমাকে তোমার ভালো লাগে, ও সবকিছু পারা সত্ত্বেও আর যেগুলো পারে না সেগুলো আমিও পারি না, অথচ তো ওকে তোমার খারাপ লাগে, এটা তো তোমার একটা পার্সোনাল লাইক ডিসলাইক হইতে পারে, এটা তো কোনো লজিকের কথা হলো না। আকাশ, তোমার কথাটা শুনি। এখন আমি তো সবকিছু পারি না, কিন্তু আমাকে তা সে মনে করে যে হ্যাঁ আমি মানুষ। আর গুগল অনেক কিছুই পারে আমার তুলনায়, কিছু কিছু হয়তো পারে না, কিন্তু সেজন্য সে গুগলকে মানুষ স্বীকার করবে না। তাইলে এটা কি একটা লজিকের ব্যাপার হলো নাকি লাইকিং ডিসলাইকিং এর ব্যাপার হলো? স্যার আমরা তো স্বাধীন সত্তা, কিন্তু গুগল তো দেখা যায় যে স্বাধীন সত্তা না আমাদের মতো। কিসের স্বাধীনতা? তুমি কি উঠতে পারো? না স্যার, চিন্তার ক্ষেত্রে তো আমরা চিন্তা করতে পারতেছি, চিন্তা ক্ষেত্রে তুমি যে স্বাধীন, কিন্তু তোমার আমি এখন যে যে আনসারটা দিলাম সেটা তো গুগল দিতে পারতেছে না আমার মতো করে। কেন দিতে পারতেছে না? অবশ্যই পারবে। ওই যে স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে গুগল হয়তো বলবে, মানে আমাদের আগের যে বিষয়গুলা যেগুলা গুগলের মধ্যে তো আমরা তুমি ইনপুট করে রাখছি সেগুলা তুমি দেখাবে। তুমি এখন আকাশ, মিস্টার আকাশ যা কথাবার্তা বলছো, এগুলো কি জগতে নতুন কথা নাকি এ ধরনের কথা লোকের আরো বলছে? স্যার এরকম শব্দ হয়তো উচ্চারণ করছে, কিন্তু আমার মতো করে তো কেউ বলে নাই। তোমার মতো করে বলে নাই মানে তোমার ভয়েসটা তো বলে নাই আর কি, তোমার ভয়েসে বলে নাই। সে তুমি যে কথাটা বলছো এই কথাটা সত্য, কারণ তোমার ভয়েসে বলছো, এটা আমার ভয়েসে বললে সত্য হবে না? স্যার, আপনার মতো করে সত্য আপনি বলছেন তখন কথাটা, কিন্তু কেউ বলবে না যে আমি বলছি। হলো তো, কিন্তু আমরা যখন কোনো কিছু সত্য মিথ্যা বলি, সেটা কি মানে আকাশে বলছে এজন্য সত্য নাকি মোজাম্মেল হক বলছে সেজন্য মিথ্যা? স্যার ওটা হচ্ছে স্যার ওই কথাটা সত্য কিনা কে বলছে ওইটা বললে তো দেখা যাচ্ছে তখন সত্য মিথ্যা আসবে। আমি বললে আমি সত্য বলছি, কিংবা আপনি বললে আপনি সত্য আচ্ছা, বলছেন। যাই হোক, বোঝা গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসে তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে খুব জমজমাট হবে। তো স্যার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আহ, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আহ, আমি স্যার আমি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, স্যার তোমাকে করতেছিলাম। স্যার ওই সময় মিউট করতে একটু সময় লাগছে, তো আপনি অন্য কথায় চলে গেছেন। মিউট কথা ছিল, কিন্তু আনমিউট করতে সময় লাগছে। হ্যাঁ, আনমিউট করতে সময় লাগছে। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার ইট ইজ, বলো। স্যার মানুষ তো স্যার অন্যকে প্রশ্ন করতে পারে, কিন্তু গুগল তো স্যার পাল্টা প্রশ্ন করতে পারবে না। কে বলে প্রশ্ন করতে? তোবা তোবা, এটা কি কথা বললাম? পাল্টা বুঝতে পারতে পারো মানে 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 আমি গুগলকে একটা উদাহরণ হিসেবে বললাম। মনে করো গুগল সার্ভারটা একটা মানুষের মানে রোবটের আকৃতির মধ্যে বসিয়ে দেওয়া হলো, সেই রোবটের সাথে তুমি কথা বলতে পারবে না? ভবিষ্যতে 5-10 বছর 20 বছরের মধ্যে যে রোবট গুলা বের হবে, সেই রোবট গুলা কি মানে ওখানের মধ্যে গুগলের মতো বাক্সবন্দী হয়ে থাকবে নাকি হাঁটাচলা করবে? স্যার কোনো কনভারসেশন শুরু করলে তখন কনভারসেশনের মানে প্রেক্ষিতে বলতে পারবে, কিন্তু নিজ থেকে কি আমাকে প্রশ্ন করবে? অবশ্যই করবে, অবশ্যই করবে। সায়েন্স ফিকশন মুভিগুলো দেখবা, গতকালকে আমরা আলোচনা করেছি কোন ইয়ারের সাথে, 4th ইয়ারের সাথে, আই রোবট সিনেমাটা, হ্যাঁ। এবং
আমি সেটার কাহিনীটা তো দিয়েছি আমার দর্শন যুক্তি জীবন পেজের মধ্যে, তোমরা এটা পড়ে নিবা। হ্যাঁ, অবশ্যই পারবে। আমরা জম্বি আর্গুমেন্ট পড়েছি না, তোমার কি মনে নেই জম্বি আর্গুমেন্টের কথা? একটা মানুষের মতো, মানে এখনকার রোবট যেগুলো বানায় সেগুলোর ভিতরে কলকব্জা আছে, ভবিষ্যতের রোবটগুলোর ভিতরে কলকব্জাও থাকবে না, আমাদের মতো রক্ত মাংস হাড় সবকিছু থাকবে, একেবারে বায়োলজিক্যাল হবে। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, আমি তোমাদের সাথে ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটা কথা বলে আমরা নতুন বিষয় আলোচনা চলে যাব। সেটা হচ্ছে একটা কথা তোমরা শুনেছো কিনা কেউ, মাল্টিপল রিয়েলাইজেবিলিটি। ওকে, এটা কেউ কি শুনেছো? আমরা ফিলোসফি মাইন্ড কোর্সের মধ্যে তো এটা আলোচনা করেছি। মনে করো 5 2 যোগ 3 কত? 5। কে বললে? ইকবাল 5 জি বলছো? স্যার। হ্যাঁ ইকবাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ইকবাল তাহলে আমি যদি বলি 2 যোগ 2 যোগ 1 কত হবে? তখনও স্যার 5 হবে। আচ্ছা আমি যদি বলি 4 যোগ 1, তখনও 5 হবে। আচ্ছা আমি যদি বলি 10 বিয়োগ 5, তখনও। আচ্ছা তাহলে এই 5 যদি একটা জায়গা হয় সেই জায়গাতে আমি বিভিন্ন দিক থেকে আসতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা তাহলে 2 যোগ 3 সমান সমান 5, 3 যোগ 2 সমান সমান 5, 4 যোগ 1 সমান সমান 5, 10 বিয়োগ 5 সমান সমান 5। এই 4টা 5 বা এরকম আরো যেসব 5 হতে পারে, অনেক 5 হতে পারে, কতভাবে হতে পারে? অসংখ্যভাবে হতে পারে। এই সবগুলো 5 কি সমান নাকি বেশ কম আছে? স্যার সব 5ই একই রকম হবে। আচ্ছা আমরা যখনই কোনো কথা বলি, তোমরা যারা ফিলোসফির স্টুডেন্ট তোমরা মনে রাখবা, যে কথাই আমরা বলি না কেন, যে কাজে আমরা করি না কেন, এটার একটা গ্রাউন্ড লেভেলে একটা অ্যাসাম্পশন থাকে যে এইটার ভিত্তিতে আমি এটা বলছি। তাহলে তুমি যে বলছো সবগুলা 5 সমান হবে, যেভাবে আমরা যোগ বিয়োগ করে না কেন ফলাফল যদি 5 হয় সব 5ই হচ্ছে সমান। এখানে তুমি রেজাল্টটাকে গুরুত্ব দিচ্ছ, রেজাল্ট ওরিয়েন্টেড, মানে আমার প্রাপ্তিটা কি, আমার গোলটা কি। তাহলে 5-এর মধ্যে পৌঁছে এরকম যে কোনো অ্যারিথমেটিক হচ্ছে ইকুয়াল। কিসের ভিত্তিতে ইকুয়াল? ফলাফলের ভিত্তিতে। ফলাফলের ভিত্তিতে। তুমি একটু থাকো, তোমরা কথাবার্তা বললে আমি আলোচনা করতে একটু উৎসাহ বোধ করি। ওকে, তাহলে এবার তুমি আসো ইকবাল, যে তোমার কাছে একটা জায়গা আছে যেখানে তুমি একটা ঘর তৈরি করবা, যেটা হচ্ছে 40 ফিট বাই 40 ফিট। কত ফিট হলো? 1600 স্কয়ার ফিট। হ্যাঁ, বর্গাকার 1600। জি স্যার। তোমার কাছে আরেকটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে 800 ফিট বাই 200 ফিট। কত হলো এটা? 1600 হয়ে যাবে। 1600 হয়ে গেল। আচ্ছা এখন 800 ফিট বাই 200 ফিট যে জায়গাটা, তোমার বাড়িটা, সেখানে কি এটা বাড়ি করা সম্ভব হবে? 800 ফিট বাই 800 ফিট। 800 ফিট হ্যাঁ। বাই 800 ফিট বাই 2 ফিট, আমার বলার মধ্যে ভুল হয়েছে। 800 ফিট বাই 800 ফিট বাই 2 ফিট, 8 দুগুণ 16, হ্যাঁ 1600 হবে, তাই তো? লম্বাই হলো 800 ফিট, পাশে হলো 2 ফিট, তাহলে কত হলো? 1600 হলো না? জি স্যার। আচ্ছা তাহলে এই জায়গাটার মধ্যে কি বাড়ি করা সম্ভব হবে? না, এটাতে তো সম্ভব হবে না, যেহেতু আমার পাঁচটা কম হবে। কিন্তু ওটা তো 1600। তোমার মানে কথার কথা 400 ফিট বাই 4 ফিট যদি হয়, সরি 40 ফিট বাই 40 ফিট যদি হয় তাহলে কত হবে? 1600। 1600। 40 ফিট বাই 40 ফিট হবে 1600। হ্যাঁ জি। আচ্ছা, আর 800 ফিট বাই 2 ফিট সেটাও 1600। 1600। দুইটাই 1600 স্কয়ার ফিট, কিন্তু একটার মধ্যে বাড়ি করা সম্ভব হবে, আরেকটার মধ্যে বাড়ি করা সম্ভব হবে না। তাহলে আমি যে 1600-তে পৌঁছলাম, আমি যদি কথার কথা 40 ফিট বাই 40 ফিট না হয়ে কথার কথা এটা কত হয়, আরো একটু সামান্য বেশ কম হয়, তাও বাড়ি করা সম্ভব হবে। কিন্তু যদি হয় 800 ফিট বাই 2 ফিট, তখন সম্ভব হবে না। তখন সম্ভব হবে না। আচ্ছা তাহলে মনে করো আমরা একটা রেজাল্ট দেখলাম যে উত্তরটা সঠিক হয়েছে কিনা।
একজন বুঝে উত্তরটা দিয়েছে, আরেকজন না বুঝে উত্তরটা দিয়েছে। সঠিক হওয়ার দিকে যেমন আমাদের মানে ওএমআর শিট গুলাকে যে স্ক্যানার যে মেশিন যে এক্সামিন করে, তো মেশিন কি এটা বুঝতে পারে যে সে এটা বুঝে বলেছে না না বুঝে বলেছে, এটা বুঝতে পারে? না, সেটা বুঝতে পারে না। কিন্তু ইকবাল দেখো, আমাদের জ্ঞান তত্ত্বের দৃষ্টিতে কোনো কিছু জ্ঞান হবে যদি তুমি এটা তোমার সাবজেক্টিভিটি থেকে, তোমার বিলিফ থেকে, তোমার অ্যাকসেপ্টেন্স থেকে সেটা আসে। তোমার সাবজেক্টিভিটি থেকে আসে নাই, তাহলে কি সেটা নলেজ হবে ইভেন দো ইট ইজ ট্রু? কই ইকবাল চলে গেছে? না স্যার। তোমার সাবজেক্টিভিটির ভিতর থেকে আসে নাই, হ্যাঁ, কিন্তু সেটা সত্য। অথচ সেটা সত্য। সেটা কি আমরা বলবো যে ইকবাল এই জিনিসটা জানতো কিন্তু ইকবাল আসলে এটা বুঝে বলে নাই, কারণ ইকবালকে অর্ণব বলে দিছে, অথবা ইকবাল কোথা থেকে দেখছে, অথবা ইকবাল একটা হুইমজিক্যালি বলে দিছে যে এটা, কিন্তু এটা মিলে গেছে। তাহলে সেটা সঠিক জ্ঞান হবে না কি? এটার উত্তরটা যদি সঠিক হয়ে থাকে, ইকবাল বিষয়টা জানতো, এটাকে আমরা বলবো? এখানে যেহেতু সে উত্তর দিয়েছে, তখন হয়তোবা বলতে পারি যে না, সেই তো জানতো, বা ওই ওয়ামের এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তার উত্তরগুলা সঠিক হচ্ছে, সে ফলাফল পেয়ে যাচ্ছে। সে কিন্তু জানতো না আসলে উত্তরগুলা, কিন্তু হয়ে গেছে অনেকটা। আমরা করো আমি আমি জানতাম না, আমি আন্দাজ করে একটা দিয়েছি, সেটা সঠিক হিসেবে প্রমাণিত হয়ে গেছে, পরীক্ষা এটা মানে পাশ করেছে, তো তাতে করে বলা যাবে যে আমি এটা জানি বা আমি এটা জানতাম? জি স্যার। কিভাবে জানা জানা সম্ভব? আমি তো না জেনেই আন্দাজ করে দিছি। যেটা আমি আন্দাজ করে দিছি, না জেনে দিছি, জাস্টিফিকেশন ছাড়া দিছি, সেটা কি নলেজ হবে? না, এখানে স্যার মানে রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে যে কি, আমরা ধরে নিতে পারি যে সে জানে, এরকম একটা ফলাফল আসছে ওই কারণে। আহা, কিন্তু আমরা যদি রেজাল্টটা দেখি তাকে সে তো জানে, এটা আমরা স্বীকার করব। কিন্তু তাহলে এমন তো আমাদের হয় যে আমরা আসলে জানি না, প্রপারলি আমি যাচাই করি নাই, যেভাবে যাচাই করা সেভাবে করি নাই। জি, হ্যাঁ, এখন এই উত্তরটা এই প্রশ্নটা আনসার কি হবে? এটা তখন আমি না জেনে আমি অর্ণবকে জিজ্ঞেস করেছি, অর্ণব আমাকে বলেছে, তো এখন অর্ণব বলে দিয়েছে সেজন্য আমি সেটা লিখে দিছি, তো কিন্তু আসলে সেটা অর্ণবেরটা সঠিক হয়েছে, কথার কথা। তো সে থেকে গিয়ে অর্ণব তো জানে, বোঝা গেল, কিন্তু আমি যে জানি এটা বোঝা গেল নাকি? না, আমি জানি না আসলে, কিন্তু আমার সঠিক হয়েছে। তাহলে আমাকে বলা যাবে যে ইকবাল সেটা অর্ণবও জানতো, ইকবালও জানতো, এটা কি বলা যাবে? না, ইকবাল জানতো না, মানে আমি জানতাম না সেটা, তাহলে আমার অর্ণবই জন্য জানতো। সেটা কি হয়েছে? আমার জন্য সেটা একটা লাকি গ্যাস হয়েছে। জি জি, এটা লাকি গেস হয়েছে। তাহলে দেখা যাচ্ছে জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের বিষয়টা যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে না আসে, এমনকি সেটা যদি সঠিকও হয়, তাও সেটা জ্ঞান হবে না। আবার উল্টা দিকে আসো, মনে করো তুমি একটা কিছু ভুল করেছো, তুমি যাচাই করেছো, যাচাই করে তুমি বলেছো হ্যাঁ এটা হচ্ছে এটা, কিন্তু আসলে সেটা মানে সঠিক নয়। ওকে, এটা কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্টলি ট্রু না, কিন্তু তুমি এটা বলছো এটা তোমারটা রং হয়েছে, তাহলে তোমার এই বলাটা কি জ্ঞান হবে? সেটার রেজাল্টটা আমি তো সেটা রেজাল্ট মিলে just নাই, তুমি যাচাই করেছো, তুমি অন্যবার কাছে জিজ্ঞেস করো, তুমি নিজে বুঝে একটা উত্তর দিয়েছো এবং উত্তরটা ভুল হয়েছে, তাহলে তোমার এই ভুল উত্তরটা কি আমরা জ্ঞান বলবো? তখন জ্ঞান বলা যাবে না, যেহেতু ভুল হয়েছে। তবে আমি চেষ্টা করেছি। না, আমার কথাটা মনে রাখবা, এবং বাকি যারা শুনছো ইকবালের সাথে আমার কথাগুলা তারাও মনে রাখবা, ভুল হলেও সেটা জ্ঞান, সঠিক হলেও সেটা জ্ঞান। যেটা তাহলে যদি ভুল সেখানে হয়, কথা শুনো, যেটা ভুল হয়, ভুল হলে ভুল জ্ঞান, সঠিক হলে সঠিক জ্ঞান। যেমন মনে করো কোনো কিছুর অর্থপূর্ণ হওয়া, কোনো কিছু যদি অর্থপূর্ণ হয় তার মানে কি সেটা সঠিক? অর্থপূর্ণ হওয়া, না স্যার। কোনো কিছু অর্থপূর্ণ হওয়া মানে হলো যে সেটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আর যেটা সঠিক ভুল কোনো কিছু হবে না, ট্রু ফলস কোনোটাই হবে না, সেটা আসলে মিনিংফুল হবে না। জ্ঞানের ক্ষেত্রে সেরকম, জ্ঞানটা সঠিক জ্ঞানও হতে পারে, ভুল জ্ঞানও হতে পারে, জ্ঞানটা উপকারী জ্ঞানও হতে পারে, অপকারী জ্ঞানও হতে পারে।
মানে প্রত্যেকটা প্রপোজিশনের আমি যেটা বলি যে এভরি প্রপোজিশন ডু হ্যাভ ইটস ওন এপিস্টেমিক স্ট্যাটাস। তুমি যে কথাটাই বলো সেটা একটা স্ট্যাটাস থাকবে। মনে করো তুমি পরীক্ষা দিয়েছো, তুমি ফেল করেছো, তুমি কি রেজাল্ট পেয়েছো ইকবাল? পেয়েছি কিন্তু রেজাল্টটা ফেল। ফেল। আচ্ছা, মনে করো অর্ণব কোনো রেজাল্ট পায় নাই, রেজাল্টের মধ্যে প্রকাশিত হয়েছে যে এই আইডি মানে এটার রেজাল্ট স্থগিত। তাহলে কি অর্ণব কি তার ফলাফল পেয়েছে? না, রেজাল্টের দিক থেকে পায় নাই, কিন্তু প্রসেসের দিক থেকে পেয়েছে, কারণ সে ফলাফলটা পেয়েছে যে তার ফলাফলটা স্থগিত। আমরা যদি ব্রড সেন্সে দেখি, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে মাল্টিপল রিয়েলাইজেবিলিটি, তাহলে একটা মানে কিছুর যে গোল, লক্ষ্য এবং যে প্রসেস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ভেরি প্রসেস মানে তার সাবজেক্টিভিটির ভিতর থেকে হওয়া, গোল হচ্ছে সত্য হওয়া। তাহলে আমার ভিতর থেকে যেটা আসছে এটা হলো জাস্টিফিকেশন, আর আমি যেটা পৌঁছেছি সেটা হচ্ছে ট্রুথ। তাহলে আমি ট্রুথ, আমি বিলিফের যে অধিকারী সাবজেক্ট, সে যদি একটা জাস্টিফিকেশন প্রসেসের ট্রুথে পৌঁছে, কথার কথা এটাকে যে তোমরা যে চশমা বলবে, কেন বলবে? এটা হচ্ছে তোমার জ্ঞানের বিষয়, তুমি হচ্ছে জ্ঞানের কর্তা, আর এটাকে তুমি ইন্দ্রিয় অভিজ্ঞতায় দেখছো। ইন্দ্রিয় অভিজ্ঞতা হচ্ছে এটার জন্য জাস্টিফিকেশন ট্রুথ। ঠিক আছে? কই ইকবাল কই? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ না কিছু একটা বলবা, তুমি তো সংকোচ বোধ করছো কেন আমি বুঝলাম না। আমি যদি তোমার সামনে এখন থাকতাম তাহলে তোমাকে ধইরা একেবারে কি করতাম? স্যার একটা ঝাঁকুনি দিতেন। ঝাঁকাঝাঁকির অনেক ফজিলত আছে, বুঝছো? তো আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো আমাদের ক্লাসের মধ্যে একজন বললো যে মানে একজন তুমি আমি বাংলাতে বলছি আর তুমি শুনছো মনে করো কথার কথা অন্য একটা ভাষা, রাশিয়ান ভাষায়। তো একজন ইন্টারপ্রিটার তোমাকে ইন্টারপ্রিট করে দিচ্ছে। ওকে, এরকম হয় না দোভাষী জি স্যার। যারা হয় স্যার। করে? আচ্ছা, এই দোভাষীর কাজটা যদি একটা কম্পিউটার করে, কম্পিউটার যদি ইন্টারপ্রিটেশনের কাজ করে, ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে, তাহলে ওই দোভাষীটা তো প্রথমে বাংলা বুঝছে এবং সে রাশিয়ান বুঝে, রাশিয়ান ভাষায় সেটাকে প্রকাশ করে, সে তো এটা বুঝে। এখন একটা কম্পিউটার যখন ইন্টারপ্রিটারের কাজ করে, কম্পিউটারের মধ্যে কি মাইন্ড আছে, সে কি বোঝে? কম্পিউটারের মধ্যে কম্পিউটার ইন্টারপ্রিটার হিসেবে কাজ করতে পারে না? স্যার সেটা তো করতে পারে। করতে পারে। যদি করতে পারে এবং এই প্রসেসগুলো যেগুলো চলছে ভবিষ্যতে সেগুলো আরো মানে এমন হবে যে আমরা দুজনেই ফ্লুয়েন্টলি কথা বলতেছি, কিন্তু ওর ভাষাটা আমি বুঝি না, আমার ভাষাটা ও বোঝে না। ওই যে স্যার এটা তো কানের মধ্যে হেডফোন লাগানো থাকে, জাতিসংসদে বা জাতিসংঘের অধিবেশনে একজনে বক্তৃতা দিচ্ছে বাংলায়, সাথে সাথে একজন ইন্টারপ্রিটার সেটাকে কিন্তু মানে তার বাসায় নিয়ে যাচ্ছে। ইংরেজিতে বলতেছে, আরেকজন ইন্টারপ্রিটার আরবিতে বলতেছে, এভাবে বহু ইন্টারপ্রিটাররা একসাথে কাজ করতেছে। তাহলে যিনি যে ভাষায় শুনতে চাচ্ছে উনি ওই ভাষায় ওটা শুনতেছে, এবং এই কাজটা যদি খুবই স্মার্টলি করা যায় তাহলে তো আমরা কি বলবো যে মানে হিউম্যান ইন্টারপ্রিটারের মতো কম্পিউটার যদি কাজটা করে, কম্পিউটারের একটা মাইন্ড আছে, কম্পিউটারটা ওই ভাষার দুইটা বোঝে। মাইন্ড আছে কিনা। আচ্ছা, আমি তোমাদের সাথে এই আলোচনাতে মানে আমি যে একটু তোমরা যে একটু হেসিটেশন ফিল করতেছো, আমি যদি একতরফা বক্তৃতা দিয়ে যেতাম ক্লাসটা সুন্দরভাবে শেষ হয়ে যেত, ক্লাসের সময় প্রায় শেষ হয়ে আসছে, তোমাদের সাথে আলোচনা শেষ হয় নাই। আমি চাচ্ছি তোমাদের মধ্যে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটি গড়ে উঠুক। কিন্তু তোমরা তো অনেক স্মার্ট ছেলে মেয়েরা, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো আমার সাথে তোমাদের সংকোচ করার কিছু নাই। আই এম লাইক এ ফাদার টু ইউ, সব দিক থেকে, বয়স এবং সব দিক থেকে। আমার কাছে তোমার লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কিছুটা ক্লিয়ার হলো, তোমাদের এই যে বলতে পারা এবং ক্রিটিক্যালি চিন্তা করতে পারা, এগুলোর মধ্যে যথেষ্ট ঘাটতি আছে। ডু ইউ ফিল দ্যাট মিস্টার ইকবাল? ইয়েস তাই স্যার। সেমিনার গুলোতে হয় যে আমি বলি যে স্যারকে বলো, তো ওরা বলে যে আচ্ছা আমি তো কিছু না জেনে যদি স্যারকে জিজ্ঞেস করি স্যার কোনো বকা দিবে না, তো ওদের ফার্স্টে জিজ্ঞেস করা হয় যে লিংকে যখন ঢুকতে বা সেমিনারে, তো বলে যে আচ্ছা স্যার কিছু বলবে না, তো আমি না না তুমি জয়েন করে দেখো, স্যার যখন বলা শুরু করবে তোমার কাছে অনেক ফ্রি লাগবে।
হ্যাঁ, মানে আমাদের এখানে স্যারেরা একটা স্যার সুলভ গুরু গুরু মানে ভাব, বুঝছো? এই গুরু গম্ভীর এই কারণে আমাদের ছেলে মেয়েরা অনেক সময় কিন্তু সংকোচ বোধ করে, এবং অনেক টিচাররা সত্যি সেরকম মানসিক রোগীর মতো তারা ছাত্রছাত্রীদেরকে হেয় প্রতিপন্ন করে। তো কিভাবে একটা সফল ক্লাস নিতে হয় সেটার উপরে আমি একটা আলোচনা করেছিলাম আমাদের ডিপার্টমেন্টে। সেখানে আমি অনেকগুলো পয়েন্ট বলেছিলাম যেগুলো তোমাদের অভিজ্ঞতার সাথে মিলবে। তো তোমরাও অনেকে শিক্ষকতা করবা বা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করবা। তোমরা কখনোই কাউকে মানে হেয় প্রতিপন্ন করবে না, হ্যাঁ? আশ্বস্ত করবো যথাসম্ভব। তো তোমাদের মধ্যে এই মানে অ্যানালাইটিক চিন্তা করাটা এবং ইজিলি এক্সপ্রেশন করা, এই ক্যাপাসিটি গুলো ক্রমান্বয়ে আরো বাড়াইতে হবে আর কি, হ্যাঁ? যাই স্যার হোক, জি প্লিজ। স্যার এখানে যে আপনি প্রশ্নটা করছেন যে কম্পিউটার আর মানুষের ক্ষেত্রে, হুম, এখন আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা কি মাইন্ড থেকে আসে স্যার? প্রশ্ন এটা ছিল তোমার আমার। তোমার কি মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা কি সাবজেক্টিভিটির ভিতর থেকে আসে, নাকি আন্ডারস্ট্যান্ডিংটা একটা অবজেক্টিভ ম্যাটার? কথার কথা, কম্পিউটারটা কি বোঝে যে কম্পিউটার একটা কম্পিউটার? না স্যার। যে ফুটবলটাকে আমরা এই মানে লাথালাথি করে মানে ফুটবল খেলি, ফুটবলটা কি বুঝে যে আমি একটা ফুটবল আর আমাকে এরা লাগতে দিতেছে? না স্যার। এটা বোঝে? না স্যার। তো নাকি বুঝে, ও যে বুঝে তুমি সেটা বুঝো না, এমন নাকি? না স্যার, এরকম না। তো তুমি যে বলছো এটা, তোমার কথাটা আমি কেন মানবো? আমাকে যুক্তি দেখাও। না আমি স্যার, তো আপনি বলি যে যে প্রশ্ন কম্পিউটারটা বুঝে, এবং ফুটবলটাকে তুমি যখন লাথি মারতেছো, প্রতিটা লাথিতে সে হা করে অনেক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু ডাইমেনশনটা ভিন্ন হওয়াতে তোমার হিয়ারিং ক্যাপাসিটি তো লিমিটেড, নাকি? স্যার, আমার কথাটা ছিল এই জায়গায় যে আপনি মানুষের মধ্যে, মানুষ আর যে কম্পিউটারের মধ্যে তুলনা করতেছেন, হুম, যে মানুষও আন্ডারস্ট্যান্ড করতে পারে আর হচ্ছে কম্পিউটার তো বিভিন্ন বিষয় আন্ডারস্ট্যান্ড করে। হুম। তো ওই ক্ষেত্রে আমি এই জন্য প্রশ্ন করছি যে যদি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে মানুষের মাইন্ড আছে নাকি ওই কম্পিউটারের মাইন্ড আছে নাকি সেটা নির্ধারণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমার প্রশ্নটা ছিল এরকম যে আন্ডারস্ট্যান্ডিং নাকি মাইন্ড থেকে আসে, নাকি মাইন্ড কি আন্ডারস্ট্যান্ড করে কম্পিউটার? এই জায়গাটা প্রশ্ন ছিল আমার স্যার। এখন আন্ডারস্ট্যান্ডিংটা কোত্থেকে আসে? তুমিই বলো, তোমার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা? হ্যাঁ স্যার, আছে। এটা কোত্থেকে আসছে? তোমার পেটের থেকে আসছে, না মাথা থেকে, না হাতের থেকে আসছে? স্যার অনেকের ক্ষেত্রে তো বলা যায় ব্রেন থেকে, ব্রেন আমাদের ব্রেন সব থেকে আসছে। তোমার হ্যাঁ। ব্রেন থেকে আন্ডারস্ট্যান্ড করছে। জি তাহলে স্যার। ব্রেন তোমার ব্রেন আন্ডারস্ট্যান্ড করে। আচ্ছা, তোমার পক্ষে তো তোমার ব্রেনটাকে খুলে দেখা সম্ভব। মানে মানে মনে করো বিজ্ঞানের এমন উন্নতি হয়েছে যে কোনো দিকে তার কাটা না গিয়া তোমার ব্রেনটাকে খুলে, আচ্ছা মনে করো তোমার ব্রেনটা তুমি খুললা না, আমার ব্রেনটা খুলে তুমি তো দেখতে পারবা। জি স্যার। সব আতিপাতি করে খুঁজে টুজে আমার ব্রেনের কোন জায়গাতে আমার আন্ডারস্ট্যান্ডিং এ তুমি দেখবা এই তো মোজাম্মেল আন্ডারস্ট্যান্ডিং দেখা যাইতেছে, দেখবা নাকি? না স্যার। তাহলে তাহলে বলছো ব্রেনের মধ্যে আছে? হ্যাঁ, ব্রেন দিয়ে সেটা প্রকাশিত হচ্ছে, আমার ভয়েসটা আমার গলা দিয়ে প্রকাশিত হচ্ছে। আমার গলা কি আমার ভয়েসটাকে তৈরি করতেছে? ফাংশনালি ট্রু, কারণ আমার ভিতরে যে ভোকাল কর্ডগুলো নড়াচড়া করতেছে, বাড়তেছে, কমতেছে, একটা অদ্ভুত প্রক্রিয়ার মধ্যে চলতেছে না? এতে করে কিন্তু আমার এই কথাগুলো এভাবে বের হচ্ছে। আমরা গান বলি, বক্তৃতা বলি, গালাগালি বলি, আর ভালোবাসা বলি, ঘৃণা বলি, মানে কথায় প্রকাশিত যদি করি, সেটা তো ভোকাল কর্ডের এক ধরনের নড়াচড়া। কিন্তু এই নড়াচড়াগুলোকে আমরা ইন্টারপ্রিট করি। ইন্টারপ্রিটেশনটা আসলে কে করে? সেটা হলো কোয়েশ্চেন। তুমি যদি বলো ব্রেন করে, তাহলে ব্রেনের মধ্যে সেটা পাওয়া যাওয়ার কথা, কিন্তু ব্রেনের মধ্যে তো সে কিছু নাড়াচাড়া ছাড়া কিছু দেখা যায় না। গলার স্যার, ব্রেন নাড়াচাড়ার মতো আন্ডারস্ট্যান্ড করলেই যে ওখানে সবকিছু কিন্তু পাওয়া যাবে এরকম তো না। জি, স্যার, ব্রেন আন্ডারস্ট্যান্ড করলে যে সবকিছু ওই ব্রেনে পাওয়া যাবে এরকম তো না। স্যার, তাহলে আপনি ব্রেন যে ব্রেন যদি আপনার যে কথাটা আন্ডারস্ট্যান্ড সেটা তো করে, বস্তুগত কথা, যে না আপনি ব্রেনের মধ্যে বস্তুটা তোমার খুঁজতেছেন, যে তোমার আমি যদি নামটা একটু বলবে, অন্ত কি? অন্তর হোসেন। স্যার, অন্তর হোসেন। আচ্ছা, এখানে আমার শুধু নাম রানা, অন্তর হোসেন রানা। অন্তর হোসেন রানা। তো অন্তর হোসেন রানা, এটা যদি ব্রেনের ভিতরে থাকে আর খুঁজলে যদি ব্রেনের মধ্যে পাওয়া না যায়, তাহলে তো আমি বলবো যে এইটা আসলে অন্য জায়গাতে আছে। আমার হাত যেরকম আমার ব্রেনের কথা শুনে, আমার গলা যেরকম ব্রেনের কথা শুনে, আমার ব্রেন সেরকম আমার মাইন্ডের কথা শুনে। কারণ আমার আন্ডারস্ট্যান্ডিংটা তো ব্রেনের মধ্যে আমি পাচ্ছি না। ব্রেনের মধ্যে খুঁজে যদি তুমি স্যার, না পাও, আমাদের তাহলে যে আমি কেমনে বলবো যে এটা ব্রেনের ভিতরে আছে? স্যার ব্রেনের ভিতর না, যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ব্রেনের মাধ্যমে প্রক্রিয়াটা হয়।
ব্রেনের স্যার মাধ্যমে আমাদের আপনি যে ব্রেনের কথা মাধ্যমে বলতেছেন যদি তাহলে তো প্রক্রিয়া হয়, যেমন হাতের মাধ্যমে আমি ধরি, আমি গলার মাধ্যমে বলি, চোখের মাধ্যমে দেখি, এগুলো তো মাধ্যম, কিন্তু জিনিসটা কোথায়? স্যার আপনি যে কথাটা বলতেছেন যে আপনি যে বস্তুগত একটা বিষয় খুঁজতে যাচ্ছেন, যে আমি যদি আমার ব্রেন যদি তা তুমি কি বলতেছো আন্ডারস্ট্যান্ডিংটা একটা বস্তু নাকি বস্তু নয়, কোনটা? না স্যার আন্ডারস্ট্যান্ডিং বস্তু না, আমার প্রশ্ন ছিল এটা যে আন্ডারস্ট্যান্ডিংটা কোথা থেকে আসে, মানে আমাদের ব্যাপারটা আমি আমি বলি, ক্লাসের সময় যেহেতু শেষ হয়ে আসছে, তোমাদের সাথে, তোমরা তো আগেই আমার সাথে মানে মানে এগ্রিমেন্ট করেছো, তোমরা বলে দিয়েছো যে আমি তো আগে প্রথম যখন ক্লাস নিতাম তখন আমি 1.5 ঘন্টা ক্লাস নিতাম, তোমরা বলছো 1 ঘন্টার পরে তোমাদের আর ইয়ে থাকে না। যদিও আমি জানি না যে দুনিয়ার যত কাজে তুমি এনগেজ সব 1 ঘন্টার মধ্যে তুমি শেষ করো কিনা, ক্লাসের ক্ষেত্রে এসে কেন 1 ঘন্টাই হয়ে যায়, তাও 1 ঘন্টা। স্যার ক্লাসের সময়টা নির্দিষ্ট না রেখে মানে এমনিতে যাই হোক, আমি শেষ করে দিব, আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। নির্দিষ্ট একটা সময় না রেখে স্যার মানে বাউন্ডলেস লেগে যে কোনো সময় না না, আপনি চাইলে বাউন্ডলেস শেষ করে রাখলে দিবেন সব এরকম ওই যে করলে। লগ ইন করে ফুটে পড়বে। আচ্ছা যাই হোক, আমাকে লেট মি ফিনিশ। সেটা হচ্ছে যে মানে আমি একদিন বলছিলাম যে, শুনতে পাচ্ছ তোমরা? নকিং এর শব্দ শুনছো? টোকা জি স্যার। হ্যাঁ স্যার। টোকাটা কে দিচ্ছে? টোকা দেওয়ার জন্য তাইলে কোনো মানুষ আছে, কোনো সাউন্ড প্লে হয়েছে, অথবা কেউ টোকা দিয়ে পালাইছে, না হলে ভূতে দিছে, কিছু একটা হবে। মানে ইউ ক্যানট হ্যাভ এনি এফেক্ট উইদাউট এনি কজ অফ দ্যাট এফেক্ট। তাহলে আমরা যদি এমন কিছু পাই যে পাওয়াটার যে এফেক্টটার কোনো বস্তুগত কারণ আমরা পাই না, তখন আমরা লজিক্যালি ধরে নিতে পারি যে এটা আসছে একটা অবস্তুগত কারণ থেকে। ওকে, এটা একটা মানে আর্গুমেন্ট হতে পারে। তাহলে আমরা যদি এমন কিছু পাই, যেমন আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ফিজিক্যাল প্রসেসের মধ্যে পাচ্ছি না, কিন্তু ফিজিক্যাল প্রসেস ইজ বিং ইউজড টু এক্সপ্রেস দ্য আন্ডারস্ট্যান্ডিং, তখন আমরা ধরতে পারি যে দিস আন্ডারস্ট্যান্ডিং is a phenomena of our mind, and our mind is not physical, though it is working with the physical condition. ওকে, আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন পেয়েছি একজনের কাছ থেকে, তারেক, I think there is no mind, therefore no mind exists. আচ্ছা, তো তারেক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এনিওয়ে, তারেকের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি এভাবে যে, তারেকের সাথে কথা বলতে পারলে ভালো হতো, আর অবশ্য আমাদের সময়ও শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে there is no mind, therefore mind doesn't exist. তো এটাতে একটা মানে সার্কুলার আর্গুমেন্ট হলো। there is no mind, এটা তুমি বুঝো কিভাবে? যে কোনো না কোনো ভাবে বুঝো। তাহলে there is no mind তুমি যদি মনে করো, then you are a materialist. এখন এই মেটেরিয়ালিজম, বস্তুবাদ, এই বস্তুবাদটা কি কোনো বস্তু? তারেক শুনলে বলতে পারো, অথবা অন্য কেউ আমাকে আনসার করতে পারো। বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম, ইজ না স্যার। ম্যাটেরিয়ালিজম এ ম্যাটার ইটসেলফ? না স্যার। না স্যার। তাহমিনা বলছে যে ম্যাটেরিয়ালিজম ইজ নট এ ম্যাটার। সো যারা ম্যাটেরিয়ালিস্ট, তারা কি ম্যাটেরিয়ালিজমে বিশ্বাস করে নাকি করে না? তারা করে, কিন্তু এটাই তো তাদের জন্য একটা তাহলে মানে যারা বস্তুবাদী, তারা বিশ্বাস করে যে বস্তুবাদ সঠিক। বস্তুবাদ যদি সঠিক হয়ে থাকে, তাহলে বিশ্বাস বলে কোনো কিছু না, বিশ্বাস তো এক ধরনের বস্তু। তাহলে বস্তুবাদীরা বিশ্বাস করে যে বিশ্বাস বলে কোনো কিছু নাই। তারা নিজেদের কথার মধ্যেই নিজেরা ফেসে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে আলোচনাটা কি বলা যায় যে মানে এলোমেলো ভাবে হলো, অসম্পূর্ণ হলো, তোমাদের সাথে অনেক খাতির সৃষ্টি হলো। আমরা শুরুতে অবশ্য যে চিটাগং ইউনিভার্সিটি ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আমি করতে চাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করাতে আমাদের কিছু সময় ব্যয়িত হয়ে গেছে। তো আগামী ক্লাসে আমরা মাইন্ড ডিপেন্ডেন্স অফ কম্পিউটেশন সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এসব আলোচনা করতে গিয়ে এখানে যেসব বিষয় আলোচনা করা হবে সেগুলো নিয়ে আমরা বেশ খানিকটা বিষয় বুঝে ফেলেছি। আলোচনা করলে তোমরা বুঝতে পারবা। এটা নেক্সট ক্লাসে যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। স্যার একটু বলবো, স্যার আপনি যে সেমিনারের কথাটা বলছিলেন ওইটার লিংক যদি এখানে গ্রুপে দেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি অবশ্যই গ্রুপে দেব এবং তোমরা সেটা ফলো করবে।
শনিবার দিন 7টায় লিঙ্কটা দিব, তোমরা পার্টিসিপেট করবে। এবং আমি চাচ্ছি তোমরা নিজেরাও যারা ডিপার্টমেন্টের সিনিয়র স্টুডেন্ট আছো, তোমরা থার্ড ইয়ারে, তোমরা মোটামুটি এখন সিনিয়র বলতে পারো, তোমরাও বিভিন্ন বিষয়ে আলোচনা করবে যেটা তোমাদের ইন্টারেস্টের বিষয় হয়। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে অন্যান্য ডিপার্টমেন্টের, তাদেরকেও আমাদের এটাতে করবে। আমি ক্রমান্বয়ে চাচ্ছি যে এটাকে একটা মানে এফেক্টিভ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনে আমরা সেগুলো পাবলিকেশন করব, বা যেটা যেটা করা দরকার সেটা করব, তোমাদের কোঅপারেশন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকা সাপেক্ষে। So thank you very much for your participation. See you in the next class.